করবী দেবী তার 3 ছেলে এবং 3 বৌমা শীতল, চম্পা ও জুঁয়ের সাথে শহরে বসবাস করে। তার 3 বৌমাই দেখতে খুবই সুন্দর ছিল। তাদের ফিগারও পুরো সিনেমার হিরোইনদের মতোই ছিল। করবী দেবী তার 3 বৌমার সুন্দর রূপ, ফর্সা রং এবং রোগা ফিগার নিয়ে তার পাড়ার অন্যান্য মহিলাদের কাছে খুবই গর্ব করত। একদিন রাস্তায় করবী দেবী এবং তার 3 বৌমার সঙ্গে শিলা দেবী ও তার বৌমার দেখা হয়। শিলা দেবীর বৌমা খুবই মোটা দেখতে ছিল। কি ব্যাপার শিলা, আজকাল তোমাকে তো আর দেখাই যায় না। সকালে আমরা লেডিস গ্রুপ মিলে মর্নিং ওয়াক করি, তুমি এখন আর আসো না কেন? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার বাড়িতে সব ঠিক আছে। আমার বৌমা সারাদিন বাড়িতে বসে চাকরির পড়াশোনা করে, তাই আমি বাড়ির সব কাজ করি আর বাইরে বেরোনোর সময়ও পাই না, বুঝেছো? তা তুমি তোমার 3 সুন্দরী বৌমাকে নিয়ে কোথায় চললে? আমি আমার বৌমাদের সঙ্গে শপিং করতে যাচ্ছি। আসলে ওদের ফিগার এত সুন্দর যে আমি ওদের শাড়ি পরতে বারণ করেছি, তাই ওদেরকে মডার্ন ড্রেস কিনে দিতে যাচ্ছি। করবী দেবীর কথা শুনে তার বড় বৌমা শীতল বলে ওঠে, হ্যাঁ আন্টি, আমাদের শাশুড়ি মা খুবই মডার্ন আর আমাদেরকে সবসময় ফিট থাকার জন্য, রোগা থাকার জন্য মোটিভেট করে। কিন্তু আপনার বৌমা দিন দিন এমন কাতলা মাছের পেটির মতো মোটা হয়ে ভেটকে যাচ্ছে কেন? ইস, কি বিচ্ছিরি ফিগার। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। সারাদিন বাড়িতে বসে বসে খায় আর পড়ে, কোনো এক্সারসাইজও করে না, তাই এমন মহিষ মার্কা দেখতে হয়ে যাচ্ছে। আর শিলা আন্টি খাটতে খাটতে স্লিম হয়ে যাচ্ছে। তাদের কথা শুনে করবী দেবী এবং জুঁই দুজনেই হেসে ওঠে। শিলা দেবী তার বৌমার নামে উল্টোপাল্টা কথা শুনে মনে মনে খুবই কষ্ট পায়। এই করবী, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে অনেক কাজ বাকি আছে, আমরা যাই। ও হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা আমি একটা ছোট্ট কিটি পার্টির অ্যারেঞ্জ করেছি, তুমি তোমার বৌমাদের নিয়ে চলে এসো, কেমন? আমাদের পাড়ার অন্যান্য মহিলারাও আসবে। শিলা দেবীর বাড়িতে কিটি পার্টির কথা শুনে করবী দেবী খুবই খুশি হয়। করবী দেবী এবং তার 3 সুন্দরী বৌমা কিটি পার্টিতে যাওয়ার জন্য একেবারেই রাজি হয়ে যায়। শিলা দেবীও তার বৌমা বাড়ি চলে যায়। অন্যদিকে শপিং এ গিয়ে কিটি পার্টিতে যাওয়ার জন্য করবী দেবী এবং তার 3 বৌমা খুবই সুন্দর সুন্দর ড্রেস কেনে। কিছুক্ষণ পর শপিং করে তারা বাড়ি ফিরে আসে। বৌমা, তোমরা কিন্তু কালকে খুব সুন্দর করে সেজে কিটি পার্টিতে যাবে, যাতে আমার সব বান্ধবীরা তোমাদের 3 জনের মারকাটারি ফিগার দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। শিলার বউ চাকরির পড়া পড়ছে বলে ওর ভীষণ অহংকার, তোমরা তোমাদের ফিগার দেখিয়ে ওর অহংকার ভেঙে দেবে। মা, আপনি চিন্তা করবেন না, ওই শিলা আন্টির সুমো রেসলার বৌমা আমাদের 3 জনের চিকনি ফিগারের কাছে টিকবে না। নিজের ফিগার নিয়ে অহংকার করব না, তবুও এই পাড়ায় কজন আছে আমাদের 3 জনের মতো বলুন তো? আমি তো স্কিন ফিট গাউন পরে কালকে কিটি পার্টিতে যাব। আমার পাতলা দেওয়ালের মতো পেট দেখলে শিলা আন্টির মাথা ঘুরে যাবে। হ্যাঁ, রোগা পাতলা মেয়েদের বাজার দরই আলাদা। শিলা আন্টির বৌমা যতই চাকরির পড়া পড়ুক, ও দিয়ে এখনকার দিনে কিছু হয় না। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। তাই আমরা 3 স্লিম বৌমাই সেরা। করবী দেবীর তার 3 বৌমার কথা শুনে গর্বে ও অহংকারে বুক ফুলে ওঠে। পরের দিন সন্ধ্যেবেলা শীতল, চম্পা ও জুঁই কিটি পার্টিতে যাবে বলে খুব সুন্দরভাবে সাজে। করবী দেবী তার 3 বৌমাকে নিয়ে শিলা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। 3 সুন্দরী বৌমাকে দেখে সকলে অবাক হয়ে যায়। তারা তাদের অর্থাৎ শীতল, চম্পা ও জুঁইয়ের অনেক অনেক প্রশংসা করে। আর সকলে শিলা দেবীর ছেলের বউয়ের মোটা ফিগার নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। শিলা, তুমি আজকের দিনে অন্তত তোমার বৌমাকে জিন্স টপ পরাতে পারতে। জিন্স আর টপের নিচে ও যদি সেফ ওয়্যার পরে নিত, তাহলে ওর মধ্যপ্রদেশের মতো ভুঁড়ি কেউ বুঝতে পারতো না। না, আমার বৌমা শাড়ি পরতে ভালোবাসে, তাই শাড়ি পরেছে। ও তোমার বৌমাদের মতো অত মডার্ন নয়। ওকে আমি আর আমার ছেলে যা কিনে এনে দিই ও তাই পরে, কখনো 2 হাত পেতে কিছু চাই না। হ্যাঁ, সে আমি বুঝলাম, কিন্তু তোমার বৌমা কেমন ঘাড়ে আর দেহে গোল হয়ে গেছে। একটা বড় মুখ, তার নিচে দেহ শুরু হয়ে গেছে। গলা বোঝা যাচ্ছে না, গলায় যে একটা হাড় পড়ে আছে সেটাও চর্বির ভারে ভালো করে বোঝাই যাচ্ছে না যে। কিটি পার্টিতে উপস্থিত সকলেই করবী দেবীর কথায় হেসে ওঠে। কিটি পার্টির আনন্দ যাতে নষ্ট না হয়ে যায়, তাই শিলা দেবী ও তার বৌমা নিঃশব্দে সমস্ত অপমান হজম করে নেয়।
আচ্ছা এখন এসব কথা বাদ দাও, চলো আমরা সবাই মিলে এই শীতকালে একদিন পিকনিক করতে যাই। মধ্যম গ্রামে আমার শ্বশুরের একটা বাগান বাড়ি আছে, ওখানে আমরা সবাই বাস বুক করে পিকনিক করতে যাব। শিলা দেবীর কথা শুনে তার সব বান্ধবীরা ভীষণ খুশি হয়ে যায়। তারা পিকনিক করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু করবী দেবী আবার শিলা দেবীকে খোঁটা দিতে শুরু করে। এই শিলা, পিকনিকে আমাদের একটা বাসে হবে না তো? তোমার আর তোমার বৌমারই তো বসতে একটা পুরো বাস লেগে যাবে, তাই আমরা দুটো বাস বুক করব, কেমন? করবী দেবীর কথা শুনে শিলা ও তার বৌমা চুপ করে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন শীতল তার দুই জায়ের সঙ্গে একটি মাল্টি স্টোরে শপিং করতে যায়। এই চল, আমরা আজকে তিনজন মিলে বিরিয়ানি খাই। রোজ ডায়েট ফুড খেতে একেবারে ভালো লাগে না। স্যুপ আর শাকসবজি খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। রান্নার মধ্যে তেল ঝাল মশলা কিছুই থাকে না। কিন্তু দিদি, বিরিয়ানি খেলে আমাদের শরীরে অনেকটা ফ্যাট ঢুকে যাবে, আমরা অনেক মোটা হয়ে যাব। তখন আর কেউ আমাদের সুন্দর ছিমছাম ফিগারের প্রশংসা করবে না। আমি বিরিয়ানি খাবো না, তোমরা খাও। আরে একদিন বিরিয়ানি খেলে কিছুই হবে না, আমরা তো আর রোজ রোজ বিরিয়ানি খাচ্ছি না। চলো ভালো করে মটন বিরিয়ানি খেয়েই নি একদিন। তিন বৌমা মিলে একটি রেস্টুরেন্টে ঢুকে মটন বিরিয়ানি খায়। তারা বিরিয়ানি খাওয়ার পরপর বেকড রসগোল্লা, ফ্রুটি আইসক্রিমও খায়। তারপর থেকে প্রায় দিনই শীতল, চম্পা ও জুই খুব বেশি পরিমাণে ফাস্টফুড খেতে শুরু করে দেয়। তারা কিছুতেই নিজেদের লোভ সংবরণ করে রাখতে পারে না। তিন বউ নিজেদের ফিগারের ব্যাপারেও কোনো খেয়াল রাখে না। এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়। শীতল, চম্পা ও জুই ধীরে ধীরে ভীষণ পরিমাণে মোটা হয়ে যায়। হায় রে হায়, এসব কি করে হলো? আমি 1000 বার বারণ করেছিলাম, বৌমা এত তেল মশলা দেওয়া খাবার খেও না। তোমরা আমার কথা কিছুতেই শোনোনি। নিজেদের স্লিম ফিগার নষ্ট করে ঘরে বসে থাকো এবার। মা, আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারবাবু বলল শরীরে বেশি চর্বি হয়ে যাওয়ার ফলে আমার থাইরয়েড ধরা পড়েছে। আমি আরো মোটা হয়ে যাব। আমাকে দেখতে খুব বাজে হয়ে গেছে। আমার পিসিওডি ধরা পড়েছে, তাই জন্য আমার পাতলা দেওয়ালের মতো পেট মোটা গামলা হয়ে গেছে। সে তোমরা যাই বলো, আমি গামলা হই আর বালতি হই, ফাস্টফুড খাওয়া আমি ছাড়তে পারবো না। মোটা হলেও তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু বিরিয়ানি, আইসক্রিম, ফিশ ফ্রাই না খেতে পেলে আমার খুব যায় আসবে। করবী দেবী তার তিন বৌমার কথা শুনে খুব রেগে যায়। এভাবেই কিছুদিন কাটে। সে কিছুতেই তার তিন মোটা বৌমাকে রোগা করার উপায় খুঁজে পায় না। একদিন, আমি ঘরের সব কাজ ওই তিন মুটকিকে দিয়ে করাবো, তাহলে যদি এদের ফিগার আগের মতো হয়ে যায়। শিলা যদি জানতে পারে আমার তিন বৌমা শিল্পা শেট্টি থেকে ভারতী সিং হয়ে গেছে, তাহলেও খুব হাসাহাসি করবে। আমিও তো ওর বৌমার ফিগার নিয়ে কম হাসাহাসি করিনি। করবী দেবী শীতল, চম্পা ও জুইকে দিয়ে ঘরে সব কাজ করানো শুরু করে। তারা অনেক মোটা হওয়ায় একটু কাজ করেই হাঁপিয়ে যেত। তাদের শাশুড়ি মা তাদেরকে 3 তলা বাড়ি পুরোটা মুছতে বলে। তাদেরকে দিয়ে কাপড় কাচায় এবং আরো ভারী ভারী কাজ করায়। তিন বৌমা বিশ্রাম করতে চাইলেও করবী দেবী তাদেরকে এক মুহূর্ত বসতে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তিন বৌমার মোটা হয়ে যাওয়ার খবর শুনে শিলা দেবী করবী দেবীর বাড়িতে ছুটে আসে। ও করবী, তোমার তিন সুমো রেসলার বৌমা কই গেল গো? একটু দেখি তাদের। খুব তো নিজের বৌমাদের পাতলা চেহারা নিয়ে অহংকার করতে, এখন কি হলো? সব অহংকার হাওয়ায় উড়ে গেল তো? করবী দেবী শিলার কথা শুনে খুব লজ্জা পায়। শীতল, চম্পা ও জুই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। না মানে, ওরা আসলে কিছুদিন ডায়েট বন্ধ রেখেছে, তাই মোটা হয়ে গেছে। তাছাড়া আমি ওদেরকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছি, যাতে ওরা তাড়াতাড়ি রোগা হয়ে যায়। ও তুমি যতই কাজ করাও, ওরা যা জলহস্তির মতো চেহারা বানিয়েছে, আমার মনে হয় না যে ওরা খুব সহজে রোগা হতে পারবে। আমার বৌমা ওদের থেকে অনেক সুন্দরী, মোটা হলেও তোমার বৌমাদের মতো মোটা নয়। শিলা করবী দেবী ও তার তিন বৌমাকে অপমান করে চলে যায়। দিন দিন শিলা, চম্পা ও জুই আরো অনেক বেশি পরিমাণে মোটা হয়ে যায়। করবী দেবী লজ্জায় এমন মোটা শরীর নিয়ে তার তিন বৌমাকে বাড়ির বাইরে বেরোতে দেয় না। একদিন করবী দেবীর আত্মীয় অভয়বাবু তাদের বাড়িতে আসে।
দিদি, 1 সপ্তাহ পর আমার মেয়ের বিয়ে। আপনি আপনার পরিবার নিয়ে অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবেন। অনেকদিন আপনারা কেউ আমার বাড়িতে তো যাননি, এইবার কিন্তু আমার মেয়ের বিয়েতে আপনাদের যেতেই হবে। করবী দেবী তার 3 মোটা বৌমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার কথা ভেবে ভীষণ লজ্জা পেয়ে যায়। সে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু তার 3 বৌমা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে খুবই খুশি হয়। হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা সবাই আপনার মেয়ের বিয়েতে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা মাকেও রাজি করিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাব। মোটা হাতি, বিয়ে বাড়ির নাম শুনেই জিভে জল চলে এসেছে। বিয়ে বাড়িতে মোষের মতো গিলবে আর মোটা হবে। এই 3টে মোটা বডিগার্ড নিয়ে বিয়ে বাড়িতে গেলে আমার আত্মীয়রা আমার মুখে থুতু ফেলবে। অভয়বাবু ভীষণ জোর করায় করবী দেবী আর না করতে পারে না। সে সপরিবারে অভয়বাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অভয়বাবু খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে প্রায় 1 সপ্তাহ কাটে। করবী দেবী অভয়বাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য একটি 4 চাকা গাড়ি বুক করে। শোনো বৌমা, তোমরা 3 জনে গাড়িতে অ্যাডজাস্ট করে বসবে। বিয়ে বাড়ি কিন্তু অনেক দূরে। 3 জনের সিট নিয়ে কোনো রকম ঝগড়া করবে না। আমি গাড়ির সামনে বসবো আর তোমরা পেছনে উঠে পড়বে। শীতল, চম্পা ও জুই তাদের শাশুড়ি মায়ের কথা মতো গাড়ির পেছনে চাপাচাপি করে উঠে পড়ে, কিন্তু তারা কিছুতেই শান্তিমতো বসতে পারে না। এই চম্পা, একটু জুয়ের দিকে চেপে বস। দেখ, আমি একটুখানি জায়গায় বসে আছি। এমন করে বসা যায় নাকি? উফ, খুব কষ্ট হচ্ছে আমার। আরে জুই, এক ঘর জায়গা নিয়ে বসে থাকলে আমি কি করতে পারি? তুমি আমাকে বলছো কেন? আমি বুঝি খুব ভালো করে বসে আছি? মা, একটা বড় গাড়ি বুক করলে ভালো হতো। তোমরা বাজে কথা কম বলো, আর একটু চাপলেই আমি গাড়ি থেকে বেরিয়ে যাব। তাই আমি আর একটুও সরবো না, ব্যাস। তোমরা এমন করতে থাকলে আমি কিন্তু বিয়ে বাড়িতে যাব না। তোমাদের কাণ্ড দেখে ড্রাইভারও হাসছে। চুপচাপ শান্ত হয়ে বসো, কাউকে চাপাচাপি করতে হবে না। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই ঝাঁকুনিতে 3 বৌমা গাড়ির পেছন থেকে ছিটকে বাইরে পড়ে যায়। সেই দৃশ্য দেখে পাড়ার সকলে ভীষণ হেসে ওঠে। করবী দেবী তার 3 বৌমার এমন কাণ্ডে ভীষণ রেগে যায়। করবী দেবী কিছুতেই তার 3 মোটা বৌমাকে নিয়ে বিয়ে বাড়িতে যেতে চায় না। তারা বাড়ি ফিরবে ঠিক সেই মুহূর্তে শিলা ও তার বৌমা এসে উপস্থিত হয়। করবী দেবী শিলার বৌমাকে দেখে অবাক হয়ে যায়। শিলা, তোমার বৌমা এমন রোগা হয়ে গেল কিভাবে? এটা তো পুরো অসম্ভব ব্যাপার। ওই রকম হোস্তেনের মতো বউ 1 মাসে টিকটিকি হয়ে গেল কি করে? কেন? আমার বৌমা মোটা ছিল বলে খুব তো মজা করেছো। আমাকে আর ওকে অনেক অপমান করেছো। আমার বৌমা সেন্ট্রাল ব্যাংকে চাকরি পেয়েছে, আর চাকরি পাওয়ার পর জিমে ভর্তি হয়ে এক্সারসাইজ করে নিজেকে ফিট করে তুলেছে, বুঝলে? নিজের বৌমাদেরকে নিয়ে সবসময় খুব অহংকার করতে। গায়ের রং মোটা রোগা দিয়ে আজকালকার দিনে কিচ্ছু হয় না। গুণ থাকলে সব মেয়েই সুন্দর হয়ে যায়। শিলার কথা শুনে করবী দেবী খুব লজ্জা পেয়ে যায়। সে এবং তার 3 বৌমা নিজেদের ভুল বুঝতে পারে। তারা শিলা এবং তার বৌমার কাছে ক্ষমা চায়। শিলা ও তার বৌমা তাদেরকে ক্ষমা করে দেয়। মা, এবার থেকে আমরা আর জাঙ্ক ফুড খাবো না। যতটা সম্ভব এক্সারসাইজ করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করব। কিন্তু এরপর থেকে কারোর ফিগার নিয়ে আর বাজে কমেন্ট করব না। আমাদের খুব ভুল হয়েছে। তারপর থেকে তারা 3 বৌমা এক্সারসাইজ করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে। করবী দেবী তার 3 বৌমাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটায়। রাজেশ তার বউ রূপালীর সঙ্গে বাজার করতে বেরিয়েছিল। রূপালী প্রয়োজনীয় শাকসবজি কেনার পর সবজিওয়ালাকে বলে, এই যে সবজিওয়ালা দাদা, আমার কত টাকা হলো হিসাব করুন তো। আরে বৌদি, আবার হিসাব করার কি আছে? তোমার যা ইচ্ছা তুমি তাই দাও না। আর কত কি হয়েছে তুমি নিজে হিসাব করে নাও। টাকা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। এ আবার কি কথা বলছেন? কোন সবজিটার কত দাম সেটা আমি কি করে জানবো? আর আপনি দোকানদারি করতে বসেছেন, নিজে হিসাব না করে খরিদ্দারকে হিসাব করতে বলছেন? আপনি কি হিসাব করতে জানেন না নাকি? না না, হিসাব করতে জানবো না কেন? আচ্ছা বলছি, দাঁড়াও। তোমার ওদিকে হলো 40 টাকা, এদিকে 60, আর ওদিকে 57, ওই টোটাল 157 টাকা। তুমি আমাকে কম করে দাও, ওই 57 টাকা দাও। 100 টাকা আমি কম করে দিলাম তোমার জন্য। সবজিওয়ালার কথা শুনে রূপালী ও রাজেশ দুজনেই অবাক হয়ে যায়। কি বলছো কি দাদা? 157 টাকা সবজি হয়েছে আর তুমি 100 টাকা কম করে শুধু 57 টাকা চাইছো? তোমার কি মাথা খারাপ নাকি পেট খারাপ বলো তো? তুমি তো অন্য সময় হলে 157 টাকাকে 160 টাকা বলতে, 3 টাকা বেশি নিতে, আর আজকে তুমি 100 টাকা কম করে দিচ্ছ। তোমার ব্যবসার ক্ষতি হবে না?
না না, আসলে আজকে না আমি ভেবেছি একটু লোকের উপকার করব। প্রত্যেকদিনই তো ইনকাম করছি, আজকে ভাবলাম একটু কাস্টমারদের উপকার করি আর কি। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এই নিন আপনার 57 টাকা। তবে দেখবেন লোকের উপকার করতে গিয়ে নিজের ব্যবসার ক্ষতি করে বসবেন না যেন। সবজিওয়ালার এরকম আচরণে রাজেশ ভীষণ পরিমাণে অবাক হয়েছিল। দাও রূপালি, ব্যাগগুলো আমাকে দাও, আর চলো তাড়াতাড়ি হাঁটো, আজকে অনেক দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। এই বলে রাজেশ ও তার বউ জোরে জোরে হাঁটতে শুরু করে। ঠিক তখনই সেখানে মিষ্টিওয়ালা হরিপদ এসে উপস্থিত হয়। আরে বৌদি যে, কেমন আছো বৌদি? আর বলো রাজেশ দা, কেমন আছো? কি খবর? তোমাকে আজকাল তো দেখাই যায় না। বিয়ের পরে তো তুমি ডুমেরের ফুল হয়ে গেছো মনে হচ্ছে। কি ব্যাপার কি? এত সুন্দর বউ পেয়ে ঘর থেকে বুঝি বাইরে বের হচ্ছ না, তাই না? কই না তো, আমি তো আগে যেরকম বাইরে বের হতাম এখন তো সেরকমই বাইরে বের হয়। যাক, কি বলবে বলো, কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ, দরকার বলেই তো এখানে ছুটে এলাম তোমাদেরকে দেখে। বলছি আমাদের বৌদিকে নিয়ে একবার আমার দোকানে চলো, আমি আজকে স্পেশাল মিষ্টি বানিয়েছি। আমার সুন্দরী বৌদিকে মিষ্টিগুলো খাওয়াবো, তাই চলো চলো আমার দোকানের দিকে চলো। না না, আমরা এখন মিষ্টি খাবো না, আসলে আমার কাছে এখন মিষ্টি কেনার মতো টাকা নেই, আমি পরে একদিন এসে মিষ্টি কিনে নিয়ে যাব। চলো রূপালি, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি কখন বললাম যে আমি মিষ্টি খাওয়ানোর জন্য টাকা নেব? আমাদের নতুন বৌদি প্রথমবার আমাদের দোকানে মিষ্টি খেতে যাবে, আর আমি নির্লজ্জের মতো বৌদির কাছ থেকে টাকা নেব? তা আবার হয় নাকি কখনো? আজকে তোমাদের দুজনের জন্য মিষ্টি একদম ফ্রি। চলো বৌদি, চলো চলো তাড়াতাড়ি চলো। হরিপদ জোর করে রাজেশ ও তার বউকে মিষ্টির দোকানে নিয়ে যায়। হরিপদ তাদের দুজনকে নানান রকমের দামি দামি সুস্বাদু মিষ্টি খাওয়ায়। সত্যি আপনার দোকানের মিষ্টিগুলো খুবই সুস্বাদু, খেয়ে খুবই ভালো লাগলো। যাক, তোমার মুখে এমন কথা শুনে খুবই খুশি হলাম। যখনই সময় পাবে আমার মিষ্টির দোকানে চলে এসো, কেমন? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের দাদার সঙ্গে আমার আলাদাই সম্পর্ক আছে। আর যতই হোক তুমি আমার বৌদি হও, আর তুমি বৌদি হয়ে যখন ইচ্ছে মিষ্টি খেতে আসতে পারো, ঠিক আছে? রাজেশ কিছু বুঝতে পারছিল না যে কেন তার সঙ্গে তাদের এলাকার লোকজন এত ভালো ব্যবহার করছে। এসব দেখে রাজেশ ভীষণ পরিমাণে অবাক হচ্ছিল। সে মনে মনে ভাবে, কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে পর্যন্ত সবাই আমাকে ঘৃণা করতো, আমার দিকে কেউ ফিরেও তাকাতো না, আর আজকাল আমাকে সবাই এত সম্মান করছে কেন? আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে। সবজিওয়ালা কম টাকা নিচ্ছে, মিষ্টির দোকানদার ফ্রিতে মিষ্টি খাওয়াচ্ছে, আবার কেউ কেউ তো টাকাও দিতে চাইছে। এরকমটা হচ্ছে কেন? রাজেশ এসবই ভাবতে ভাবতে পুরানো দিনের কথা মনে করতে থাকে। আসলে রাজেশ একজন ম্যাথর ছিল। সে তার বুড়িমা মন্দাকিনী দেবীর সঙ্গে এক কুঁড়ে ঘরে বাস করত। রাজেশ একজন ম্যাথর হওয়ায় সমাজে তার কোনো রকমের মর্যাদা কিংবা সম্মান বলে কিছুই ছিল না। লোকজন তাকে দেখে ঘৃণা করত। রাজেশ সবার বাড়ি বাড়ি গিয়ে নোংরা বাথরুম পরিষ্কার করত। কারোর বাথরুমে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে রাজেশ সেটাও পরিষ্কার করার কাজ করত। এমনই একদিন সে চন্দন বাবুর বাড়িতে ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে গিয়েছিল। রাজেশ তার কাজ কমপ্লিট করার পর বলে, বৌদি, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে দাদা, কত টাকা হয়েছে বলুন তাহলে? 100 টাকা হয়েছে বৌদি, অনেক কাজ ছিল তো, সেই কখন এসেছি বলুন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন। চন্দনের বউ পদ্মা রাজেশকে 100 টাকা দিতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে চন্দন চলে আসে। আরে পদ্মা, তুমি করছোটা কি? তুমি আমাকে জিজ্ঞাসা না করে এই মেথডটাকে 100 টাকা দিচ্ছ কেন? হ্যাঁ, আমি বাড়ি থাকতে তুমি বেশি পাকামি করতে যাচ্ছ কেন? না না, এই দাদাই তো বললেন যে এনার 100 টাকা হয়েছে, তাই জন্যই তো আমি এনাকে 100 টাকা দিচ্ছিলাম। কি এনাকে তুমি দাদা বলছো? আরে ও তোমার দাদা হলে কি করে? হ্যাঁ, ও একজন মেথর, আর মেথর কোনোদিনও আমাদের দাদা ভাই কিছুই হতে পারে না, বুঝেছো? এর সঙ্গে এত সম্মান করে কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে তুই আমার বউকে বৌদি বলে টাকার সাহস পেলি কোথা থেকে? হ্যাঁ, মালকিন বলবি মালকিন, আর আমাকে বলবি মালিক, বুঝেছিস? ঠিক আছে মালিক, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আমাকে আমার 100 টাকা দিন, আমি চলে যাই। 100 টাকা? এই সামান্য একটা কাজ করার জন্য তুই 100 টাকা চাইবি? তুই ভাবলি কি করে যে আমি তোকে 100 টাকা দেবো? এই নে 50 টাকা, নেওয়ার হলে নে, নালে ভাগ এখান থেকে। রাজেশ মন খারাপ করে 50 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তার সঙ্গে শুধু চন্দন নয়, তাদের এলাকার সকল ব্যক্তি ঠিক একই রকমের ব্যবহার করত। রাজেশকে দিয়ে তারা অনেক অনেক কাজ করিয়ে নিত, কিন্তু তার বদলে তাকে তারা পারিশ্রমিকের খুব কম টাকাই দিত। সে খুবই সহজ সরল প্রকৃতির ছিল। সে মানুষের মুখে মুখে কথা বলতে পারত না, আর নাইবা কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন রাজেশের মা মন্দাকিনী দেবী তাকে বলে, বাবা, তোর তো বিয়ের বয়স হয়ে গেল, তুই আর কবে বিয়ে করবি? আমারও তো বয়স হচ্ছে, এবার তুই বিয়েটা করে নে।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? আমাকে কোনো মেয়ে বিয়ে করবে বলে তোমার মনে হয়? আমি একজন গরিব ম্যাথর, সমাজে আমার কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই, সবাই আমাকে খুবই নিচু চোখে দেখে, আমাকে কোনো মেয়েই বিয়ে করবে না। সমাজের সব মানুষ সমান হয় না রে বাবা। আমি পাশের গ্রামের একটা মেয়ের সন্ধান পেয়েছি। ওরা খুবই গরিব, তাই জন্য ওরা ওদের মেয়ের বিয়ে দিতে পারছে না। ওরা আমাদের ব্যাপারে সবই জানে। তোর সঙ্গে বিয়ে করতে ওই মেয়েটার কোনো সমস্যা নেই, আর মেয়েটা দেখতেও খুব সুন্দর। মা তুমি সত্যি বলছো? আমার যে কখনো বিয়ে হবে এটা আমি কখনো আশা করিনি। ঠিক আছে, তুমি কথা বলো। যদি ওই মেয়েটার আমার সঙ্গে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমার আবার কিসের আপত্তি বলো তো? এভাবেই রাজেশের মা মন্দাকিনী দেবী রাজেশের সঙ্গে রূপালীর বিয়ে দিয়ে দেয়। রাজেশ যখন প্রথমবার রূপালীকে দেখে, সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ রূপালী দেখতে খুবই সুন্দর ছিল। রাজেশ চেষ্টা করলে রূপালীর দিক থেকে তার নজর ফেরাতে পারছিল না। আচ্ছা রূপালী, তুমি দেখতে এত সুন্দর, তুমি আমার মতো একজন গরিব ছেলেকে বিয়ে করলে কেন? কারণ তুমি খুব ভালো বলে। তুমি সহজ সরল একজন মানুষ, আমি এটা ভালো করেই জানি। আর তুমি সৌন্দর্যের কথা বলছো, সৌন্দর্য তো আজকে আছে কালকে নেই। কারো সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের গুণ চিরস্থায়ী থাকে। রূপালীর কথা শুনে রাজেশ খুবই খুশি হয়। রূপালীকে রাজেশ তার জীবনে পেয়ে খুবই আনন্দে দিন কাটাচ্ছিল। রাজেশের জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার সঙ্গে হঠাৎ করেই তাদের এলাকার সকলেই খুবই ভালো ব্যবহার করতে শুরু করেছিল। আর এসব হচ্ছিল শুধুমাত্র রূপালীর জন্য। আসলে রূপালী দেখতে খুবই সুন্দর হওয়ায় বাজারের লোকজন সবাই রূপালীর সঙ্গে কথা বলতে চাইতো। কিছুদিনের মধ্যেই রূপালী ওই এলাকার সকলেরই বৌদি হয়ে ওঠে। ছোট থেকে বড় সকলেই রূপালীকে বৌদি বলেই ডাকতো, কিন্তু রাজেশ আসল কারণ বুঝতে পারত না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপের দিকে এগোতে থাকে। পাড়ার লোকজন রূপালীর দিকে বাজে নজরে দেখতে শুরু করে। আমার ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না। বাইরে বেরোলেই সবাই বৌদি বৌদি করে আমাকে ঘিরে ধরে। প্রথমের দিকে আমার মনে হয়েছিল আমি হয়তো নতুন বলে সবাই আমাকে নিয়ে এত মাতামাতি করছে, কিন্তু না, আমি ভুল ছিলাম। লোকজন আমার দিকে বাজে নজরে দেখছে। রাজেশ সেটা জানতে পারলে খুবই রেগে যাবে। আমি ওকে কিছু বলবো না, আমি নিজেই সাবধানে থাকবো। আর আজ থেকে আমি বাইরেই বেরোবো না। কি হলো কি রূপালী? কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কোন জগতে আছো বলো তো? চলো, দেরি হচ্ছে তো, বাজারটা করে নিয়ে আসি, আমাকে আবার কাজে যেতে হবে তো। না, আসলে রাজেশ, আজকে আমি বাজারে যাব না। আমার না রোজ রোজ বাইরে বেরোতে ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আমি আজ থেকে বাড়িতেই থাকবো। তুমি তো সেই বাইরে ঘাটে বেরোবে, বাড়ির যা যা প্রয়োজনীয় জিনিস তুমিই কিনে নিয়ে আসবে। আমি আর শুধু শুধু বাইরে যাব না। ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। আমি তাহলে একাই বাজার করে নিয়ে আসি। এই বলে রাজেশ বাজার করতে চলে যায়। রাজেশকে একা দেখে বাজারে সকলেই রূপালীর খোঁজ করতে থাকে। রাজেশ খুবই সহজ সরল হওয়ায় তার মাথায় কখনোই খারাপ চিন্তা ভাবনা আসতো না। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রূপালী আর বাইরে ঘাটে না বেরোনোর ফলে এলাকার লোকজন বাড়িতে এসে রূপালীর সঙ্গে দেখা করতে শুরু করে। এমনই একদিন চন্দন তার কয়েকজন সঙ্গীকে নিয়ে রূপালীর কাছে আসে। কি ব্যাপার বৌদি, কেমন আছো বলো? আজকাল তুমি বাইরে ঘাটে বেরোচ্ছ না কেন? আমরা সবাই তোমাকে কত মিস করছি তুমি জানো? আপনারা আমার বাড়িতে এসেছেন কেন বলুন তো? কি চাই আপনাদের? আমরা তোমার খোঁজ খবর নিতেই এসেছি সুন্দরী। আমরা তো ভালো করেই জানি আমাদের দাদা খুব গরিব, তাই তোমাকে নিয়ে আমাদের বড্ড চিন্তা হয়। আমাদের গরিব দাদা তোমাকে সুখে রাখতে পারছে তো? আচ্ছা দাদা কোথায় বলো তো? দাদা কোথায় আবার? দাদা কাজে গেছে। কাজ না করলে খাবো কি? আরে তুমি খাওয়ার চিন্তা করছো কেন? তোমার মতো সুন্দরী মেয়েকে আমি সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো। তুমি একবার শুধু হ্যাঁ বলো। এই বলে চন্দন রূপালীর হাত ধরে। রূপালী খুবই রেগে যায়। কি হচ্ছেটা কি? বেরিয়ে যান এখান থেকে। আপনাদের লজ্জা করে না? এরকম ভাবে আমার ঘরে এসে আমার সঙ্গে নোংরামি করছেন? আমি কিন্তু এখনই চেঁচামেচি করবো বলে দিলাম। রূপালীর কথা শুনে ভয়ে চন্দন ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। রূপালী বুঝতে পেরেছিল এই ব্যাপারগুলো রাজেশের থেকে আর লুকিয়ে রাখা ঠিক হবে না। তাই সে রাজেশকে সেদিন সব কথাই বলে দেয়। সবটা জানার পর রাজেশ খুবই রেগে যায়। সে সবাইকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে। একদিন রাজেশকে রাস্তায় একা পেয়ে মিষ্টিওয়ালা হরিপদ বলে, কি ব্যাপার দাদা, আমাদের বৌদি কোথায়? বৌদিকে তো কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। তুমি আমাদের সুন্দরী বৌদিকে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছো কেন? হ্যাঁ আরে ভাই, সবসময় শুধু আমার বউয়ের দিকে তাকালে হবে? আরে কখনো আমাকেও তোমাদের বাড়িতে নিয়ে চলো। আমারও তো ইচ্ছে হয় আমার বৌদিকে একবার দেখার, বৌদির সঙ্গে ইয়ার কি করার। অন্যের বউয়ের দিকে এত নজর দিলে কি করে হবে? তোমার বউয়ের দিকেও তো একটু নজর দিতে দাও। ঠিক তখনই সেখানে চন্দনও চলে আসে।
বাবা, রাজেশ দা, তোমার তো এখন মুখ ফুটেছে দেখছি। সুন্দরী বৌদিকে পেয়ে তুমি তো একেবারে পাল্টে গেছো। হ্যাঁ, আমি পাল্টাইনি, তোমরা পাল্টে গেছো। আগে তো আমার গা থেকে গন্ধ বের হতো, তোমরা আমাকে দাদা কিংবা ভাইয়ের পরিচয় দিতে লজ্জা করতে। আর এখন হঠাৎ করে আমি এত ভালো হয়ে গেলাম কেন? আমি তো আগেও গরিব ছিলাম আর এখনো গরিব আছি। তোমরা কি মনে করেছো আমার বউয়ের দিকে তোমরা খারাপ নজরে দেখবে আর আমি তোমাদের ছেড়ে দেবো? আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে ভেবে নেবে যে তোমাদের বাড়িতেও বউ আছে। তোমাদের বউয়ের সঙ্গে যদি কেউ এরকম করে তাহলে তোমাদের কেমন লাগবে? রাজেশের কথা শুনে সেখানে উপস্থিত সকলেরই মাথা নিচু হয়ে যায়। রাজেশ এরকম ভাবে সকলকে উচিত জবাব দিতে থাকে। ধীরে ধীরে সকলে নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে। রূপালীর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে কেউ তাকানোর মতো সাহস পায় না। এভাবে রাজেশ তার বউকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।